স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। আলোচনার জন্য স্টুডিওতে আছেন এশিয়ান টেলিভিশনের প্রধান উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন। স্বাগত আপনাকে। ধন্যবাদ। মঞ্জুরুল হাসান, আমরা দেখছি যে আমরা যখন আলাপ করছি তখন কিন্তু বিজিবির নায়েক রাজ্জাক তিনি মংডু থেকে বাংলাদেশের ভূখণ্ডে পা রাখলেন এবং আমরা দেখছি গত 9 দিনের একটা কি বলা যায় টেনশনের একটা অবসান ঘটলো। কিন্তু কথা হচ্ছে যে সরকারকে আমরা কিন্তু এই ঘটনায় খুব তৎপর দেখিনি, এই ঘটনায় খুব কড়া ভাষায় মায়ানমারকে প্রতিবাদ জানাতে দেখিনি। আপনি কি মনে করেন সরকারের যে পদক্ষেপ এটা যথেষ্ট ছিল? ধন্যবাদ আবার আপনাকে। আমি গত 8 দিন পরে 9 দিনের মাথায় রাজ্জাক ফিরে এলেন। আমি আজকে বিজিবি মহাপরিচালকের প্রেস কনফারেন্সে নিশ্চয় আপনিও দেখেছেন, কিছুক্ষণ আগে দেশবাসীর সামনে আমিও শুনেছি এবং প্রতিদিনই কিন্তু আমরা যারা গণমাধ্যমের সাথে জড়িত প্রতিদিন কিন্তু ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করছিলাম, যোগাযোগগুলো লক্ষ্য করছিলাম। আজকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ যে বিষয়টি ব্যাখ্যা করলেন যে এখানে সাধারণত এই ধরনের ঘটনায় কি ঘটে, পতাকা বৈঠকে কিন্তু চূড়ান্ত সমাধান হয় এবং জেনারেল আজিজ কিন্তু উল্লেখ করেছেন যে মাত্র কদিন আগে এরকম একটি ঘটনা ঘটেছিল ভারতের সাথে এবং দুপুরবেলা ঘটনাটি ঘটে, মধ্যরাতের মধ্যে পতাকা বৈঠক করে বাংলাদেশের একাধিক পুলিশ কর্মকর্তাকে ফিরিয়ে আনা হয়েছিল। ভারতের মতো এত বড় একটি প্রতিবেশী দেশের সাথে, যেই ভারতের সাথে আমাদের কিন্তু সীমান্তে উত্তেজনা কম বিস্তর চলেই থাকে, সে জায়গায় আপনার মায়ানমারের সাথে এই যে ঘটনা, এরপরে 8 দিনের পেরিয়ে 9 দিনের মাথায় যাওয়াটা একটু আমাদের জন্য হতাশার। কিন্তু তারপর আমাদের বিজিবি কিন্তু বসে ছিল না। আপনি মানে তিনি বর্ণনা করেছেন, আপনি যদি পুরো ঘটনাগুলো দেখেন, প্রথমে যেটা 17 জনের ঘটনাটি কিন্তু ঘটেছিল একটি ভুল বোঝাবুঝি না, তিনি পরিষ্কারই বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন ভুল বোঝাবুঝি না, কিন্তু বিজিবি মহাপরিচালক বললেন যে এটা ভুল বোঝাবুঝি না, তবে মূল উদ্দেশ্যটা কি এটা পরে জানা যাবে। অর্থাৎ আরো নায়ক রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করে, তবে তিনি প্রেস কনফারেন্সে যে ঘটনাটা উল্লেখ করেছেন তাতে প্রধানতই বোঝা যায় যে এখানে আমাদের বিজিবির সদস্যদের এক ধরনের সমন্বয়হীনতা ছিল। তিনি বলেছেন যে 3টি নৌকা যখন পাহারা দেয় পাশাপাশি থাকতে হয়, 100 গজের মধ্যে নৌকাগুলো থাকতে হয়। সেই ক্ষেত্রে তার প্রথম নৌকাটি পরের নৌকা থেকে 500 গজ দূরে চলে গিয়েছিল। সে জায়গায় মায়ানমারের তারা কিন্তু ছদ্মবেশে ছিল, অর্থাৎ তারা সিভিল পোশাকে এসে আক্রমণ করেছিল, যেই সময় নায়ক রাজ্জাকের নেতৃত্বে একটি তল্লাশি অভিযান চালাচ্ছিল। আপনি জানেন একটি নৌকার মধ্যে যে সেখানে আপনি বর্ণনাগুলো দিচ্ছেন মঞ্জু ভাই, এই বর্ণনাগুলো কোথায় আসছে? পুরো বর্ণনাটাই আমি জেনারেল আজিজের প্রেস কনফারেন্স থেকে শুনেছি। এর আগে খন্ড খন্ড ভাবে এসেছিল, কিন্তু আজকে পুরো বর্ণনাটা তিনি দিয়েছেন। কিন্তু দেখুন 9 দিন ধরে এই টেনশন চলছে, সরকারের তরফ থেকে ওই দিন কি ঘটেছিল কোথাও জানানো হলো না। এই জায়গাটায় আমি যাচ্ছি, এখানে তাদের সংখ্যাটা যেটা ছিল 3 জায়গায় যোগাযোগ করা হয়েছে, এই ক্ষেত্রে তাই করা হয়। প্রথমত হচ্ছে বিজেপির সাথে বিজেপি, তাদের বর্ডার গার্ড অফ পুলিশ, যে তাদেরকে জানানো প্রথমে ভাইবারের মাধ্যমে, তারপরে রিটার্ন জানানো, এরপরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানানো, সেটাও জানানো হয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের মন্ত্রণালয় জানানো। এই 3টি ধারাই কিন্তু যোগাযোগ করা হয়েছে। সাধারণত ওই পর্যন্ত যেতে হয় না, পতাকা বৈঠক অর্থাৎ বর্ডার গার্ডেই সমস্যাটি সমাধান হয়। আমি যে জায়গাটা শেষ করতে চাই, এই জায়গাটায় যেটা শঙ্কার ব্যাপার ছিল, যেটা বিজিবি মহাপরিচালকের বক্তব্য থেকে আমার কাছে পরিষ্কার এসছে, তারা মায়ানমার, আপনি এটা স্বীকার করতেই হবে, পৃথিবীর সভ্য দেশগুলোর একটি মায়ানমার কিন্তু না। আপনি জানেন দীর্ঘ সেনা শাসনের পরে তারা এখন পর্যন্ত এই যে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে প্রায় 10 লক্ষ মানুষের জীবন নিয়ে সারা পৃথিবীর সকল আইন কানুনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা কিন্তু তাদেরকে ঠেলে ধাক্কিয়ে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে। সে জায়গায় একজন নায়ক রাজ্জাকের জীবন তাদের কাছে মূল্যবান মনে হয় না, কিন্তু সে জায়গায় হয়তো আমাদের জন্য কিন্তু একজন নায়ক রাজ্জাক, একজন বিজেপি সদস্য অত্যন্ত মূল্যবান, আমাদের মর্যাদার প্রতীক। সে জায়গায় তার জীবনটা কিন্তু হুমকির মধ্যে ছিল। এর আগে হয়েছিল, এর আগে তারা এরকম একজনকে ধরে নিয়ে গেছিল, প্রথমে অস্বীকার করেছে বিজেপি, মানে মায়ানমারের বর্ডার গার্ড, তারা বলেছে এরকম কাউকে ধরে নেওয়া হয়নি। পরবর্তীতে তারা স্বীকার করেছে। জেনারেল আজিজ এটি বলেছেন যে আজকে এবারের প্রথম ইতিবাচক দিক হলো প্রথম সপ্তাহে তারা স্বীকার করেছেন এবং তারা তালবাহানা দেরি করছিলেন, যেই কারণে মূল কারণ হচ্ছে তাদের আবার তাদের জানেন সামরিক শাসন থেকে সরে আসলেও তাদের সেই ব্যবস্থাপনাটা রয়ে গেছে। ফলে সেখানকার একজন মেজর বা কর্নেল সিদ্ধান্তটা দিতে পারে না, তাদের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্তটির জন্য যেতে হয়। এই কারণে একটি বিলম্ব হয়েছে এক। দ্বিতীয়ত আজকে আবার এখানেও কিন্তু 4-5 ঘন্টা বিলম্ব হয়েছে। আপনি পুরো বিষয়টা যদি শুনে থাকেন, সেখানে তারা কতগুলো শর্ত দিয়ে এক ধরনের এগ্রিমেন্ট সিগনেচার করতে বলেছিলেন, যেখানটায় বলেছিলেন যে নায়ক রাজ্জাক তার পোশাক পরিধান অবস্থায় ছিলেন না,
অর্থাৎ বিজিবির ড্রেসে ছিলেন না, সিভিল ড্রেসে ছিলেন, এই জন্য তারা তাকে আক্রমণ করেছে, যেটা মিথ্যা তথ্য ছিল। একদম কাভার আপ দরকার, কাভার আপ দরকার, এটা মিথ্যা তথ্য ছিল। দ্বিতীয়ত আরেকটি জিনিস বলেছিলেন যে নায়েক রাজ্জাক তাদের ভূখণ্ডে তাদের সীমানায় প্রবেশ করেছিলেন, সেটাও মিথ্যা তথ্য। জেনারেল আজিজ বলেছেন যে মিথ্যা কোনো তথ্যর এগ্রিমেন্টে আমরা সই করিনি, সেই কারণে একটা বার্গেনিং হচ্ছিল এক। দ্বিতীয়ত আরেকটি কাজ ওরা করেছে যে বাংলাদেশের বিজিবির সদস্যদের গুলিতে বিজেপির একজন, মায়ানমারের একজন সদস্য, সেনা সদস্য আহত হয়েছিলেন, তাকে তারা আমন্ত্রণ জানিয়েছে যে আপনারা হসপিটালে তাকে দেখে যান। অর্থাৎ দুই দেশের মধ্যে আমি এটা ইতিবাচক দিক হিসেবে মনে করি যে শেষ পর্যন্ত কিন্তু মায়ানমারের মতো একটি বৈরী সম্পর্কের জায়গায় আমরা একটি শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে ফিরিয়ে আনতে পেরেছি। আমি মনে করি এই ক্ষেত্রে আপনি যেটা আমরা অনেকেই টেলিভিশনে বলি যে সরকারের পক্ষ থেকে জাতিসংঘে বলা হলো না কেন, আমরা সোচ্চারের কণ্ঠে বিবৃতি দিলাম না কেন, আমরা মায়ানমারের ইতিপূর্বে অনেকবার লক্ষ্য করেছি জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তকে তারা থোড়াই কেয়ার করে। মূলত এই দ্বিপাক্ষিক বিষয়গুলো আসলে বর্ডারের বিষয়গুলো দ্বিপাক্ষিকভাবে সমাধানে কিন্তু পৃথিবীর সকল ইতিহাস বলে শ্রেষ্ঠ সমাধান। কারণ আপনার প্রতিবেশীকে আপনি বদল করতে পারবেন না, আপনার বন্ধু বদল করতে পারবেন, আপনার ডোনার বদল করতে পারবেন, আপনার যারা বড় বড় প্রতিবেশীর সাথে সংঘ সেটা বদল করতে পারবেন। যেহেতু মায়ানমার এবং ভারত আমাদের অপরিবর্তনশীল প্রতিবেশী, তাদের সাথে আমি মনে করি যে এই পদ্ধতিতে করা হয়েছে এটা সঠিক পদ্ধতি। তবে আপনার এই প্রশ্নের সাথে আমি এইটুকু বলতে চাই, এরপরে আমার ধারণা যে ইতিমধ্যে আপনি জানেন যে মায়ানমারের ডিফেন্স অ্যাটাচে আজকেই কিন্তু দেখা করেছে বিজিবির মহাপরিচালকের সাথে, একজন বিদায়ী চলে যাচ্ছেন, একজন নতুন ডিফেন্স অ্যাটাচে এসছেন। তাদেরকে বলে দেয়া হয়েছে যে আমরা ভারতের যে দৃষ্টান্তটি মাত্র কয়েক ঘন্টার মধ্যে কয়েকজন কর্মকর্তাকে আমরা ফিরিয়ে আনলাম, মায়ানমার 8 দিন লাগলো, সেটা কিন্তু সব প্রতিবেশী সুলভ সম্পর্কের উদাহরণ না। এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও আমরা এরকম আচরণ করব। ফলে আমি আশা করি এই ঘটনার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে একটি সৌহার্দ্যের সম্পর্কের মধ্য দিয়ে আমরা যাব। তার কারণ আমাদের সংকটটি কিন্তু আরো বড়, আপনি যদি লক্ষ্য করেন। কারণ রোহিঙ্গা কেবল সংকট না, আমরা যে দীর্ঘ সমুদ্র সীমা আমরা পেলাম এক ধরনের আদালতের রায়ের মাধ্যমে, এই সমুদ্র সীমা দিয়ে কিন্তু প্রতিনিয়ত তাদের পাশাপাশি আমাদের পাহারাও দিতে হবে। হয়তো কখনো কখনো সংঘর্ষে লিপ্ত হতে পারে, কিন্তু সংঘর্ষের সমাধানের পথটি শান্তিপূর্ণ হয় বাঞ্ছনীয়। মঞ্জুর ইসলাম, আমরা একটি বিরতি নিয়ে ফিরি, নিচ্ছি 40 সেকেন্ডের বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশের কণ্ঠ। মঞ্জুরুল ইসলাম, দেখুন আজকে বিজিবি প্রধান যে ব্রিফ করলেন সেখানে তিনি বলেছেন যে এটা ভুল বোঝাবুঝির ঘটনা না, এর পিছনে একটা উদ্দেশ্য ছিল মায়ানমারের। এখন কি ধরনের উদ্দেশ্য থাকতে পারে? দেখুন এরকম এমন একটা সময় এই ঘটনাটা ঘটলো যখন তার কিছুদিন আগে মিয়ানমারের ভিতরে ভারতীয় সৈন্যরা অভিযান চালিয়েছে, মিয়ানমার নিয়ে প্রশ্নের মুখে আছে। অনেকে বলছেন যে মিয়ানমার এই ঘটনাটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এটা করতে পারে। আবার দেখা যাচ্ছে যে কিছুদিন ধরে আবার মাদকদ্রব্যের চালান ধরা পড়ছে বড় বড়, এটাও একটা কারণ হতে পারে। আপনি কি এরকম কোনো কারণ দেখতে পান কিনা? আপনি যেগুলো বললেন এগুলো অপশন, এক ধরনের অপশন হতে পারে, এক ধরনের অনুমান হতে পারে, কিন্তু প্রকৃত কারণ বলে যেটাকে আমি কিছুটা কনভিন্স যদি বলেন, সেটা হলো মাত্র আপনি জানেন যে এই নায়েক রাজ্জাককে আমরা ফিরে পাবার 24 ঘন্টা আগে কিন্তু গণমাধ্যমে আরেকটি রিপোর্ট আপনাদের টেলিভিশন সহ সকলেই আমরা স্ক্রলিংয়ে দিয়েছি বা প্রিন্ট মিডিয়াতে ছাপা হয়েছে। সেটা হলো যে মায়ানমার শর্ত দিয়েছিল তাদের 555 জন ফেরত পাওয়া, যাদেরকে বিভিন্ন শরণার্থী হিসেবে নৌকাতে পাওয়া গেছে, তাদেরকে যদি ফেরত নেওয়া হয় তাহলে নায়েক রাজ্জাককে ফেরত দেওয়া হবে। মূল ঘটনাটি আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টি, অর্থাৎ রোহিঙ্গাদের বিষয়টা তারা কিন্তু আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা অনেক দিন ধরে করছে, এবং সেটা রাজ্জাককে অপহরণ করার মাধ্যমে এক ধরনের ব্ল্যাকমেইল করার একটা চেষ্টা মনে হয়। অ্যাবসলিউটলি রাইট। এখন পর্যন্ত যে তথ্য আমাদের সামনে, আমি আবারও বারবার রেফার করছি আমাদের বিজিবি সম্মানিত মহাপরিচালক আজকে যে ব্রিফিংটি করেছেন অত্যন্ত ডিটেল। আমি মনে করি এই ধরনের স্বচ্ছ ব্রিফিং আমাদের সাধারণ নাগরিকদের, গণমাধ্যম কর্মীদের স্বস্তির মধ্যে দেয়। কারণ আমরা ইতিপূর্বে দেওয়া, আপনি অনেকদিন ধরে আছেন এই গণমাধ্যমের সাথে, আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, আমি সেই 83-84-এর কথা বলছি, তখন এরশাদ সাহেবের সামরিক শাসক, সেনাবাহিনী, তৎকালীন বিডিআর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, টোটাল বিষয়টা এমন একটা ধোঁয়াশে অবস্থার মধ্যে রাখা হতো,
গণমাধ্যমে জানানো হতো না, জনগণকেও জানতে দেয়া হতো না। এই জায়গাটায় তিনি যে প্রকৃত ঘটনাটি উল্লেখ করলেন কোনো রকম রাগঢাক না করে, আমি মনে করি নাগরিক হিসেবে আমাকে এক ধরনের স্বস্তি দিয়েছে। এই জায়গাটায় তার বক্তব্য থেকে এটি পরিষ্কার, তিনি বলেছেন যে এটা ভুল বোঝাবুঝি না, এটা এক ধরনের উদ্দেশ্য, তবে কি কারণে এটা আমরা পরবর্তী জানতে পারবো। আপনার এই প্রশ্ন থেকে আমার কাছে পরিষ্কারই মনে হয় রোহিঙ্গা একটি ইস্যু, এবং এখানে আপনি জানেন যে মাদক চোরাচালানের বিষয়টি একটি আছে, কিন্তু এটা তো প্রকাশ্যে বলা যায় না। তবে রাজনৈতিকভাবে দেশ হিসাবে মায়ানমার যে চেষ্টা করছে যে রোহিঙ্গার পুরো বিষয়টা বাংলাদেশের উপরে চাপিয়ে দেবে, এর প্রমাণ আমরা মাত্র কদিন আগেও দেখলাম। আপনি জানেন যে পরীক্ষা নিরীক্ষার পরে কয়েকশো রোহিঙ্গাকে যখন আনা হলো বাংলাদেশি বলে, সেখানেও কয়েকজন রোহিঙ্গা পাওয়া গেল। অর্থাৎ তারা বাংলাদেশি বলে মূলত রোহিঙ্গাদেরকে আমাদের এখানে ফিরিয়ে দিয়েছে এই জায়গাটায়। তবে আমি শুরুতে আগেও যেটা বললাম, আমি মনে করি ভারতের মতো মায়ানমারও আমাদের একটি অবিচ্ছেদ্য প্রতিবেশী দেশ। মায়ানমার যেহেতু গণতন্ত্রের পথে হাঁটছে, মায়ানমার উন্নয়নের পথে হাঁটছে, পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশগুলো মায়ানমারের সাথে এক ধরনের অর্থনৈতিক অংশীদার হিসেবে কাজ করতে চাচ্ছে। সে জায়গায় আমরা যদি এক ধরনের সৌহার্দ্যের সম্পর্ক বজায় রেখে তাদের প্রযুক্তিগত অর্থনৈতিক উন্নয়ন, আপনি জানেন যে মায়ানমার দিয়ে আমাদের যে গ্যাস লাইন আসবার কথা ছিল, এটা কিন্তু আমাদের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগাতে পারে। আমরা এক ধরনের বৈষম্য বা সংঘর্ষ কিন্তু সমাধান নয়, বৈষম্যর পথে না গিয়ে, সংঘর্ষের পথে না গিয়ে, সংঘাতের পথে না গিয়ে আমরা যদি একটি শান্তিপূর্ণ সমঝোতার মধ্য দিয়ে তাদেরকে বুঝিয়ে প্রয়োজনে কিছু বিষয় যেটা আমরা পারবো না, তখন আমরা জাতিসংঘ বা আন্তর্জাতিক পরিমণ্ডলে গেলাম, তাহলে আমরা আমাদের যে অর্থনৈতিক অগ্রগতির দিকটা আমরা হাঁটতে শুরু করেছি, সে জায়গাটা আমাদের জন্য কল্যাণকর হবে। ইসলাম, আমরা একটি বিরতি নিয়ে ফিরি। সঙ্গেই থাকুন, অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরে। বিরতির পরে আমাদের সাথে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমাদের সাথে এইমাত্র যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মহসিন। আমেনা মহসিন, আপনাকে স্বাগত। আমরা একটু আগে আলাপ করছিলাম মায়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্তে একটি উত্তেজনা দেখা দিয়েছিল এবং যেটার অবসান ঘটলো। দেখুন, এত বড় একটি ঘটনা আমরা দেখলাম যে সংসদে, জাতীয় সংসদে অধিবেশন চলছে এখন, সংসদে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেয়া হলো না। এত মানুষ উদ্বিগ্ন, মানুষের একটা ব্যাখ্যা দরকার ছিল। আমরা কিন্তু এই ঘটনাটা শেষ হওয়ার পরে বিডিআর মহাপরিচালকের কাছ থেকে ব্যাখ্যা পেলাম যে ওদিন কি ঘটেছিল। আপনি কি মনে করেন না সরকারের উচিত ছিল একটি ব্যাখ্যা দেয়া? দেখুন, সেটা আমি অবশ্যই মনে করি, কিন্তু আমাকে এটাও মাথায় রাখতে হবে যে আমাদের মানে এক একটা দেশের এক একটা রাষ্ট্রীয় চরিত্র আছে। আমাদের বাংলাদেশের রাষ্ট্রের যে চরিত্র, সেখানে দেখা যাচ্ছে যে দেখেন, একটা রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে। কোন প্রতিষ্ঠানের মানে আমরা যেটাকে আমাদের আন্তর্জাতিক সম্পর্কে ভাষায় বলি যে সিভিলিয়ান কন্ট্রোল ওভার ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার উপরে কী ধরনের আমাদের নিয়ন্ত্রণ আছে, কিংবা মিলিটারির উপরে কী ধরনের নিয়ন্ত্রণ আছে। একইভাবে আমাকে মাথায় রাখতে হবে মায়ানমার রাষ্ট্রের চরিত্রটাও কী ধরনের, সেটাকেও মাথায় রাখতে হবে। তো আমাদের যে রাষ্ট্রিক চরিত্র, সেখানে এই মুহূর্তে ঠিক সরকার এমন কোনো কিছুতে আসবে না, বা মানে সেরকম ক্ষেত্রও নেই যেখানে সেনাবাহিনী কিংবা প্যারামিলিটারি ফোর্সেস, বা যেটাকে আমরা বলি সেন্সিটিভ ইস্যুস, মানে কোর্ট উইদিন কোর্ট, আমি বলছি এই জিনিসটা উইদিন কোর্টে রেখে বলছি, সেখানে এক ধরনের ব্যাখ্যা দেওয়া হবে না। কারণ সরকার অপেক্ষা করবে যে এটা আরও তদন্ত হবে, এবং দ্য স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি আমরা বলি না, যে কি হয়েছিল, কারণ এখানে অনেকগুলো জিনিস জড়িত আছে। ধরেন মায়ানমারের সাথে শুধু আমাদের সম্পর্ক না, সেই অঞ্চলে যে ইয়াবা ব্যবসা হচ্ছে, সেখানে কি আমাদের বিজেপি জড়িত ছিল কি না, বিজেপি বা মায়ানমারের তো আমরা জানি সামরিক বাহিনী এটার সাথে সরাসরি জড়িত। এবং মায়ানমারের পার্লামেন্ট আপনি যদি লক্ষ্য করেন, সেখানে কিন্তু অনেক আর্মি জেনারেলসরা আছে। মায়ানমার কনস্টিটিউশনটা এমন যেখানে কিন্তু আর্মির একটা নির্দিষ্ট রোল আছে। শুধু তা না, মায়ানমারের কনস্টিটিউশনে যেটা
এটাও আছে যে কিন্তু আমাদের দেশের জনগণ অন্ধকারে আছে, তারা জানতে চায় না জানতে চায় কি সেটাই অবস্থায় আছেন আমাদের একজন না বাহিনীর একজন সদস্য। সেই কারণেই আমি বলছি যে এটা আমাদের অবশ্যই এটা দরকার, কিন্তু আমি মনে করি না যে আমাদের সেই প্রতিষ্ঠানগুলো এখনো, আমি তাই প্রথমেই আপনাকে বললাম যে একটা রাষ্ট্রের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে এবং সেই ধরনের কন্ট্রোল এখনো আমাদের নেই, যেটাকে আমরা এটা যদি ভারত হতো আপনি দেখতেন যে এক ধরনের বিবৃতি এসে যেত, কিন্তু আমাদের এখান থেকে বিবৃতি এখনো আমরা আমাদের রাষ্ট্র আপনি দেখেছেন যেভাবে রিস্ট্রেইন্ট ফলো করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা দেখেছি মন্ত্রীরা বলেছেন, একজন মন্ত্রী বলেছেন একটি ভুল বোঝাবুঝি হয়েছে, যদিও তিনি স্পষ্ট করে বলেননি কি ধরনের ভুল বোঝাবুঝি। উনি এটা বলেছেন, আবার ঠিক বিজিবির মহাপরিচালক যেটা বলেছেন সেটার সাথে কিন্তু এক ধরনের আমরা দেখেছি কোঅর্ডিনেশনের অভাব ছিল, কিন্তু আমি সেটাকে সেভাবে দেখি, কারণ বিজেপির মহাপরিচালকের আমি ইনফ্যাক্ট ৭১-এ ছিলাম, সরাসরি উনি লাইভই ছিলেন সেই প্রোগ্রামে, এবং উনি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন যে কখনই উনাকে বলা হয়নি যে ফেরত দেওয়া হবে না বা কোনো ভুল বোঝাবুঝি, এবং কখনই উনাকে বলা হয়নি যে ৫৫০ জন যে আমরা শুনেছিলাম যে মানে রোহিঙ্গা কিংবা বাংলাদেশিদেরকে ফেরত নেওয়া হবে এরকম কিছুই ছিল না। এটা বিজিবি মহাপরিচালক বলেছেন যে এরকম কোনো শর্ত দেয়া হয়নি, কিন্তু আমরা দেখছি কিন্তু যে সরকারের মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি কিন্তু কথার ছলে স্বীকার করেছেন যে এরকম একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অবশ্যই সেখানে আমি বলছি যে দেখেন এখানে এটা একটা সমন্বয়হীনতা কিনা। হ্যাঁ অবশ্যই এখানে কোঅর্ডিনেশনের অভাব, এবং আমার মনে হয় যে আমাদের যে রাষ্ট্রে যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে এটা মানে ঠিক এটা আমার পক্ষে এখানে ব্যাখ্যা করা সম্ভব না, কারণ এটা অনেক লম্বাভাবেই ব্যাখ্যা দরকার, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে সরকারের কতটুকু নিয়ন্ত্রণ আছে কিংবা সরকার কতটুকু নিয়ন্ত্রণ করতে চায় সেগুলো একটা ব্যাখ্যার দাবি রাখে। কিন্তু আমি এখানে খুবই অভিনন্দন জানাবো আমাদের মিডিয়াকে, কারণ মিডিয়া পুরো জিনিসটাকে লাইভ রেখেছে, এবং আমার মনে হয় যে এই যে আমরা যেটাকে বলি যে ধরেন গণতন্ত্রের এটাও একটা শর্ত থাকে যে বিভিন্ন সংস্থাগুলোর উপরে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ, এবং এখানে কিন্তু একটা জিনিস খুবই দরকার হয়ে আসে, সেটা হলো যে এখানে যে বিরোধী দলগুলো আছে তাদের সাথে সরকারের একটা সমন্বয়, কারণ এই সমস্ত ইস্যুজে কনসেনসাস দরকার হয়, এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল ইস্যু, এবং আপনি ধরে নেবেন না যে এটা অবসান হয়ে গেছে, এ ধরনের ঘটনা ঘটার অনেক সম্ভাবনা আছে, বিশেষ করে মায়ানমারের সাথে আরো ঘটতে পারে। আমিনা হোসেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরি, আরো কথা হবে অতিথিদের সাথে একটি বিরতির পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মঞ্জুরুল ইসলাম, দেখুন যখন এই ঘটনা ঘটছে মায়ানমারের সাথে তখন কিন্তু আমাদের সংসদ অধিবেশন চলছিল, আমরা দেখলাম সংসদে বিরোধী দল, আনুষ্ঠানিক যে বিরোধী দল তাদেরকে কিন্তু সরকারের এ নিয়ে ভূমিকায় কোনো প্রতিবাদ জানাতে দেখিনি, সরকারের উপর চাপ তৈরি করতে দেখিনি। একমাত্র যে সংসদ সদস্য এটা নিয়ে আলোচনা করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী একজন। আমাদের সংসদে বিরোধী দল কতটা ভূমিকা রাখতে পারছে বিরোধী দল হিসেবে, আপনি কিভাবে দেখেন? এটা আরেকটি অন্য আলোচনার বিষয়, কিন্তু এই প্রসঙ্গে আমার বলবার যেটা, যে আপা ঠিকই বলেছেন যে এর মধ্যে এক একটি রাষ্ট্রের এই বিষয়ে তথ্য কতটা ওপেন করবে এটা রাষ্ট্রের পলিসির উপরে কিছুটা ডিপেন্ড করে। আমরা আমাদের ৪৪ বছরের যেই পদ্ধতিতে আমরা এই পর্যায়ে গণতন্ত্র ৯০ সাল থেকে যে নতুন করে যাত্রা শুরু করেছে ৯১ থেকে, এতে আমরা কিন্তু যেটা আমি এর আগে বিরতির আগে আপা আসবার আগে বলছিলাম যে আমরা কিন্তু এই প্রথম দেখলাম বিজিবির মহাপরিচালক পুরো ঘটনাটা ব্যাখ্যা করলেন। উনি কিন্তু প্রপার লোক ব্যাখ্যা করবার মতো। মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগে যেটা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু বিজিবি, আমরা সকলেই জানি বিজিবি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বাহিনী। সেই ক্ষেত্রে মন্ত্রী হয়তো কখনো কখনো আমাদের সাংবাদিকদের চাপে পড়েই বিভিন্ন রকম প্রশ্নের জবাব দিয়েছেন। সেই জায়গাটি আমাদের কাছে মনে হচ্ছে যে বিজিবি মহাপরিচালক তো সরাসরি জানেন, তার কাছে ডাইরেক্ট রিপোর্টটা আসছে তার বাহিনীর পক্ষ থেকে কি হয়েছিল, কি হচ্ছে, ডেভেলপমেন্ট কি। সেখান থেকে আবার মন্ত্রী হয়তো একটা পলিটিক্যাল কাভারেজ চিন্তা করতে গিয়ে এক ধরনের সন্তুষ্টির জন্য একরকম জবাব দেওয়ার চেষ্টা করেছেন, ভুল বোঝাবুঝি কিনা এরকম ব্যাপার। কিন্তু আমরা প্রকৃত তথ্যটি, আমি মনে করি গণমাধ্যম কর্মী হিসেবে বিজিবি মহাপরিচালকের তথ্যটি প্রকৃত। এবং এই ক্ষেত্রে আপনি প্রশ্নটি যেটি যে
জাতীয় সংসদে সাধারণত এই ধরনের ঘটনায় কিন্তু কোনো সদস্য যদি পয়েন্ট অফ অর্ডারের নোটিশ জারি করে জানতে চায় যে আমাদের শেষ তথ্যটি জানাবার অধিকার ছিল, সেই ক্ষেত্রে সরকারি কেউ দেয়নি। এটা এমন না কিন্তু যে কেবল বিরোধী দলে দিতে পারে, সরকারি সংসদ সদস্যরাও কিন্তু জানতে পারে। বিরোধী দল কেউ একজন বলেন চাপ নাই। তৈরি করা হ্যাঁ, আমি সেটাই বলছি। কিন্তু চাপের ব্যাপারে আমি সার্বিকভাবে জাতীয় সংসদের বিরোধী দলের ভূমিকাটি নিয়ে একটি আলোচনা, কিন্তু এই বিষয়ে খুব চাপ দেওয়ার মতো কিছু, আমি যেমন শুরুতে বলেছি, আমি মনে করি এখানে আমাদের সরকারকে চাপ দেওয়ার মতো কিছু নাই। যেই চাপটা আপা যেমনটি বলেছেন, জনগণের পক্ষ থেকে মিডিয়ার প্রতি মুহূর্তের সোচ্চার কণ্ঠটাই কিন্তু একটা চাপ ছিল। এবং সরকারের নিজেরই তো যখনই একটা নিউজ তৈরি আসে, একটা সরকারের বাহিনী, আধা সামরিক বাহিনীর একজন সদস্যকে নিয়ে গেছে মায়ানমারের সাথে বাংলাদেশের একটি উষ্ণ সম্পর্ক না, কিন্তু এই জায়গাটা জেনেই কিন্তু সরকারের পক্ষ থেকে নিজেই কাজগুলো এগোচ্ছিল ক্রমান্বয়ে। তবে সংসদের আলোচনাটা সংসদে বিরোধী দলের ভূমিকা এই আলাদাভাবে দেখতে, হ্যাঁ, আমি এখানটায় মনে করি হ্যাঁ, এখনো যারা জাতীয় সংসদে ছিলেন তাদের পক্ষ থেকে অন্তত আমরা নাগরিক হিসেবে প্রত্যাশা করেছিলাম, যেটা তো আমাদের জানবারও অধিকার। আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গণমাধ্যম কর্মী হিসেবে প্রশ্ন করলাম, নাগরিকদের মনে প্রশ্নগুলো আছে না, এটা তুলে ধরবে কে? সেটা তো সংসদের বিরোধী দল। আমাদের বিরোধী দল, আমরা সকলেই জানি যে এই বিরোধী দলটি একটি অভিনব বিরোধী দল। এই বিরোধী দলের দুজন মন্ত্রীও আছেন সরকারে। কখনো কখনো তাদের সোচ্চার হতেও দেখি, যেমন গতকালকেই, মানে আজকেই ম্যাটার অফ ফ্যাক্ট, মাননীয় অর্থমন্ত্রী সংসদে ছিলেন না বাজেট অধিবেশনের সময়, এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার জনাব জিয়াউদ্দিন বাবলু বেশ সমালোচনা করেই বলেছেন যে অর্থমন্ত্রী অন্তত বাজেট বক্তৃতার যখন আলোচনা হবে সেই আলোচনা তার সংসদে থাকা উচিত। কিন্তু তারপরও দুঃখজনক হলো আমাদের দেশের জাতীয় সংসদে কোনো বিরোধী দল গঠনমূলক বা মিনিমাম ন্যূনতম যে ভূমিকা পালন করবার কথা সেটা কখনোই করেনি। এটাই আমাদের ইতিহাস। কিন্তু সেই জায়গায় আমরা থাকতে চাই না, আমরা কিন্তু এগিয়ে যেতে চাই। আমরা মনে করি এখন পর্যন্ত এই বিরোধী দলকে অন্তত আমি অনেক সমালোচনা করব, কিন্তু একটি ইতিবাচক সমালোচনা হচ্ছে এই বিরোধী দল তো অন্তত সংসদে থাকে, সংসদে থেকে দু একটা বিষয়ে কথা বলার চেষ্টা করে। আগে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল জাতীয় সংসদে, তারাও অধিকাংশ সময় সংসদে থাকতেন না। বিএনপি যখন ছিল তারা তো পুরো সময় থাকতেন না। এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি, কিন্তু আমরা চাই প্রকৃত বিরোধী দল, যেটা নিশ্চয়ই পরে আলোচনায় আসবেন। আমরা প্রকৃত বিরোধী দল বলতে বিএনপিকেই মনে করি। সংসদের বাইরে যারা, তারা যদি সংসদে থাকতেন, নির্বাচনে থাকতেন, হয়তো আমরা ভূমিকাটি অন্যরকম দেখতাম। আমিনা মহসিন, দেখা যাচ্ছে যে আমরা সংসদে উপস্থিত বিরোধী দল পাচ্ছি, আগে অনুপস্থিত বিরোধী দল পাচ্ছিলাম, কিন্তু দেখা যাচ্ছে একটা প্রকৃত বিরোধী দল পাচ্ছি না। আপনি কিভাবে দেখছেন? আমি একটা বিরতির পরে আপনার কাছে ফিরবো। নিচ্ছি 1 মিনিটের বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমিনা মহসিন, সংসদে বিরোধী দল, আমরা দেখছি যে মঞ্জুরুল ইসলাম বললেন যে আমরা একটা উপস্থিত বিরোধী দল পাচ্ছি, কিন্তু এটা প্রকৃত বিরোধী দল কিনা এ নিয়ে আমাদের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে। আপনার মনে কোনো সন্দেহ দেখা দিচ্ছে কিনা? আমি তো এটাকে বিরোধী দল মনে করি না। দেখেন, এটা তো সরকারি দলই। কেন? সরকারের দুজন মন্ত্রী আছেন, এজন্যই আপনি মনে করেন না এটা বিরোধী দল? এবং এটা আপনি, এটা তো মানে, এটা দেখেন, আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, বাংলাদেশের জনগণ তো বোকা না। যেভাবে নির্বাচন হলো, নির্বাচনের মধ্যে যেভাবে এই দলটাকে মানে অনেকটা রীতিমতো বাধ্যই করা হলো নির্বাচনে আসার জন্য। এবং আমরা দেখছি আবার এরশাদের কথা বলা হচ্ছে, উনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত, এরকমই বলা হচ্ছে। আপনি একটু লক্ষ্য করেন, মানে আমাদের কন্ট্রাডিকশনস গুলো এবং আমাদের আয়রনি, মানে আমাদের গণতন্ত্রের, মানে এটা দুঃখও লাগে যে এই দেশ গণতন্ত্রের জন্য একটা গণহত্যা ফেস করেছিল। সেখানে আমরা কোথায় যে দাঁড়িয়ে আছি আজকে, বা কোথায় অবস্থান করছে। অনেকেই ইদানিং আমি শুনছি বলছে উন্নয়ন হলেই হবে, গণতন্ত্রের প্রয়োজন নেই। কিন্তু যদি উন্নয়নেরই আমরা মাপকাঠি ধরি, তাহলে এরকম ধরনের মায়ানমারের মতো ঘটনা ঘটতেই থাকবে, এবং সেখানে আমাদের মেরুদণ্ডটা আমরা শক্ত করতে পারবো না। দেখেন, যখন মায়ানমারের ঘটনাটা, আমি আবার এটাতে ফেরত আসছি, কারণ আপনার এই প্রশ্নটা আমার কাছে ছিল যে পার্লামেন্টে কেন এফেক্টিভলি আমরা এটাকে আনলাম না। এটা আনার ভীষণভাবে প্রয়োজন ছিল। হোম মিনিস্টারের কাছ, মানে স্টেট মিনিস্টার যিনি হোম অ্যাফেয়ার্সের জন্য, ওনার কাছ থেকে আমরা অবশ্যই একটা ব্যাখ্যা, আমাদের প্রপার ব্যাখ্যা উনি এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এবং এটা তো ধরেন বিজিবি মহাপরিচালক উনি আমাদেরকে একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা তো ঠিকই আছে, কিন্তু হু ইজ ইন কন্ট্রোল? উনি তো আর কন্ট্রোলে না।
এটা তো একটা প্রপার মিনিস্ট্রির আন্ডারে আছে, তাই না, হোম মিনিস্ট্রির আন্ডারে আছে। সেখান থেকে আমাদের আমি যখন শুনবো তখন উনি ওনার জায়গা থেকে ব্যাখ্যা দেবেন, বিজিবি যিনি মহাপরিচালক, কিন্তু জনগণ যাকে নির্বাচিত করেছেন, আমাকে ধরে নিতে হবে সে আমার রিপ্রেজেন্টেটিভ, আমি তো তার কাছে শুনবো। আমি তো একজন ইউনিফর্ম যিনি পরে আছেন, উনার ব্যাখ্যা অবশ্যই আমার কাছে মূল্যবান, সেটাকে সেই মূল্যটা আমি অবশ্যই দেব। বাট যে আমার প্রতিনিধি, যাকে আমি সেই দায়িত্ব দিয়েছি, সেই তো আমার কাছে অ্যাকাউন্টেবল থাকবে, বা তার কাছে থেকেই তো আমি বক্তব্যটা আশা করব, তাই না? সংসদে পেলাম না। এবং আপনি দেখেন আমরা এই যে কতগুলো দিন গেল, এটাতে কিন্তু আমরা মানে আমি কিভাবে এটা বলবো যে আমরা কোনো ধরনের স্ট্রং পজিশনও নিলাম না, আমরা কিন্তু পুরোটা মেডিয়েশন করার ওটার মাধ্যমেই কিন্তু আমরা এটাকে রিজলভ করার চেষ্টা করলাম। এখানে কিন্তু আমি প্রোগ্রামে ঢুকার আগে শুনছিলাম মঞ্জু বলার চেষ্টা করছিলেন যে রোহিঙ্গাদের ব্যাপারটা আছে। এটা কিন্তু শুধু রোহিঙ্গাদের ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ না, এখানে ইয়াবার মধ্যেও সীমাবদ্ধ না, এখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে। যে মায়ানমার তার যে এই অঞ্চলে যে তার একটা মানে আমি কি মানে মায়ানমারকে তো আমরা ডেমোক্রেটিক স্টেট বলি না, ইটস লাইক আ ফারিয়া স্টেটও আমি এই শব্দটা ইউজ করতে চাই না, বাট ইটস লাইক একটা অ্যারোগেন্স, অধ্যতই তো বলে না, অধ্যত, সেটাই তার মানে সে প্রকাশ করছে জিনিসটা। এবং আপনি দেখেন সে পুরোটা ভিয়েনা কনভেনশনকে লঙ্ঘন করে এই জিনিসটা করেছে। এবং মায়ানমার কিন্তু কোনো রীতিনীতি মানে না, এবং যেখানে তাদের বর্ডার ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা কিন্তু মিনিস্ট্রি আছে। সো এখানে তো আমার পার্লামেন্টে তো একটা স্ট্রং আমাকে মেসেজ দিতে হবে। আফটার অল আমরা তো এদেরকে যেভাবেই হোক, ওনারা তো ক্লেম করছেন যে ওনারা নির্বাচিত প্রতিনিধি, ওনারা আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন। তা আমরা বলতে তো এখানে নায়েক রাজ্জাকও তো ছিলেন, সেখানে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসবেই, এবং এই সরকারকে ভবিষ্যতে এগুলার উত্তর দিতে হবে। এখানে আমি অপোজিশনের, ধরেন যে অপোজিশন, যেটাকে আমি অপোজিশন একেবারেই মনে করি না, যেটা একটা সাজানো এবং আমরা যদি বলি এটা আমাদের ওয়েস্টমিনস্টার সিস্টেম, আমাদের ওয়েস্টমিনস্টার সিস্টেম এটা না। আমাদের সংসদে যে বিরোধী দল আছে সেটি বিরোধী দলের ভূমিকা পালন করছে না বলে আপনি বলছেন, বিরোধী দল না, কিন্তু সংসদের বাইরে যে বিরোধী দল আছে সেটি কতখানি ভূমিকা পালন করতে পারছে। আমি একটি বিরতির পরে এ প্রসঙ্গে ফিরবো। আরো কথা হবে অতিথিদের সাথে, বিরতির পরে সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমিনা মহসিন, আমরা কথা বলছিলাম সংসদের বাইরের বিরোধী দল নিয়ে। সংসদের বাইরের বিরোধী দল এখন কি ভূমিকা রাখতে পারছে? না, আমার মনে হয় না যে তারা খুব একটা যেটাকে আমরা বলবো কনস্ট্রাকটিভ ভূমিকা বা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে ভূমিকা রাখতে পারছে না। কেন? তারা কি তাদের শক্তি ক্ষয় করে ফেলেছে? শুনুন, আমার মনে হয় তাদের মধ্যে তাদের অর্গানাইজেশনাল অনেক দুর্বলতা আছে, এবং আমি আরো মনে করি যে ধরেন একটা তো কিছু, আমি যদি একদম স্পেসিফিক্যালি বলি, ওদের যারা মানে উপরের দিকে নেতারা, তাদেরকে আমরা জেলে দেখতে পাচ্ছি। দ্বিতীয় হলো, আমার মনে হয় যে বিএনপির মধ্যে একটা রিস্ট্রাকচারিং দরকার, এবং যারা বিএনপিকে অনেক বছর ধরে সমর্থন করে এসেছে তাদেরকে লিডারশিপের জায়গায় চলে আসা উচিত। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ঈদের পরে তারা দল গোছানোর কাজে মনোযোগ দেবে। হ্যাঁ, বিএনপির প্রয়োজন আছে একটা দল গোছানোর, এবং বিএনপি, এটা শুধু বিএনপির না, আমার মনে হয় আওয়ামী লীগেরও প্রয়োজন আছে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা দলেরই নিজের মধ্যে একটা গণতন্ত্র বা গণতান্ত্রিক যে চর্চা, সেটা করার প্রয়োজন আছে। আমি একটু মঞ্জুরুল ইসলামের কাছে যাই, আমাদের শেষ করতে হবে। যদি সংক্ষেপে বলেন এখন এই মুহূর্তে বিএনপি ঠিক মানে কি ধরনের ভূমিকা রাখতে পারছে? এই মুহূর্তে আপা যেটা বললেন পুরোপুরি আমি একমত হই। এটুকু খালি বলবো, বিএনপি কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপির আন্দোলনের বা রাজনীতিতে গণতন্ত্রে কখনোই সক্রিয় বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের নজির আমাদের ইতিহাসের মধ্যে নাই। বিএনপি ক্ষমতাসীন দল হিসেবে ভালো করে, ক্ষমতার বাইরে যখন থাকে
তারা কিন্তু কখনোই সক্রিয় ভূমিকা দিয়ে নিজেরা সফল হয়েছে, জনগণের অধিকারের জন্য একেবারে সক্রিয় হয়েছে, এরকম একমাত্র দৃষ্টান্ত হচ্ছে 90 সালে এরশাদ বিরোধী আন্দোলনে যখন আওয়ামী লীগ 5 দলীয় জোট সহ সকল রাজনৈতিক দল সম্মিলিতভাবে ভূমিকা পালন করেছে। এরপরে দেখেন সংসদে বলেন, সংসদের বাইরে বলেন, কোথাও বিএনপি সোচ্চার ভূমিকা পালন করতে করেনি। পারেনি। আমাদের শেষ অর্থাৎ করতে হবে। ক্ষমতার বাইরে থাকলেই বিএনপির নেতারা অন্তত নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই জায়গাটাই আবার সাথে একমত, সক্রিয় করতে হবে যারা ত্যাগী নেতা, ত্যাগী কর্মী, তাদেরকে নিয়ে। মঞ্জুরুল ইসলাম, আমাদের শেষ করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। এই ছিল বাংলাদেশ এখনে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।